আমাদের দেশের সরকার যারা কথায় কথায় ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে কিন্তু গোপনে রাতের আধারে ইসরায়েলি বিমানকে অবতরণ করার অনুমতি প্রদান করে। আমাদের দরবেশ বাবা সালমান এফ রহমানের সঙ্গে এখন রোনাল্ডো কেন আসছে আমরা মনে করি যে আসলে ওই পাওনা টাকা পয়সা আদায় করতে আসছে। ওই যে আমেরিকার কোম্পানি আছে না শেভরন, ওই যে তেল গ্যাস অনুসন্ধান করে, এই শেভরন অনেক টাকা পয়সা বাকি ছিল। রোনাল্ডো চিন্তা করলো যে একটু চাপ দিই, টাকা পয়সা গুলো পাওয়া যায় কিনা। তারপরে ওই আমরা দেখলাম পিটার হাস বাংলাদেশ ব্যাংকে গেল তার আগের দিন। রাজনীতির ময়দানে একজন ধরবেশ আছে, দরবেশ না। সুবহানাল্লাহ, দাড়ি দেখলে মনে হয় ছোটখাটো ফেরেশতা। এক নাম্বার শয়তান। মিস্টার ডোনাল্ড লু অসহায় হয়ে পড়েছেন, এবং তিনি এতটা অসহায় হয়ে পড়েছেন যে বাংলাদেশের রাজনীতির যে এই মুহূর্তে মেগা স্টার জনাব সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে আক্রমণ, ঠিক আমন্ত্রণ গ্রহণ করে আক্রমণ উচ্চারণ হয়ে গেছে। তো নৈশভোজে অংশগ্রহণ করে তাকে মূলত তার যে অসহায়ত্ব এটি প্রমাণ করতে হয়েছে। র্যাবের নিষেধাজ্ঞা নিয়ে মিথ্যাচার করে ধরা খেল দরবেশ বাবা, কঠিন জবাব দিল আমেরিকা। প্রিয় দর্শক শ্রোতা, এই টাইটেলে আলোচনা করেছেন কাজী হিমায়তুদ্দিন মিশন। মূলত আজকে 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। রাজনৈতিক অঙ্গনে একটি দরবেশ বাবা ঢুকে পড়েছে এবং সে দেশের সম্পদ লুণ্ঠন করছে। কথাটি বলেছেন মাওলানা মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী। হঠাৎ রাজনৈতিক অঙ্গনে কে এই দরবেশ বাবা, কাকে উদ্দেশ্য করে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কথাটি বলেছেন? হয়তো তার বক্তব্যটি পুরোপুরি শুনলে আপনারা একটু আন্দাজ করতে পারবেন। তার সাথে আরও 2টি ভিডিও, যেটি হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি ইসরায়েলের সাথে আতাত করে ফেলেছে বা তাদের সাথে সংযত করে ফেলেছে। ইসরায়েলে বিমান বাংলাদেশে অবতরণ করেছে। কী নিয়ে এসেছিল সেই বিমানে? কোনো অস্ত্র নাকি অন্য কিছু? কেন কেউ জানলো না? এমন আলোচনা করেছেন একজন বিএনপি নেতা। তার সাথে সাথে সর্বশেষ যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব, যে অসহায় হয়ে পড়েছে ডোনাল্ড লু এবং পিটার হাসের পরাজিত। অসহায় বা ডোনাল্ড লু, পিটার হাস, তিনি এসেছিল বাংলাদেশে, যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করেছেন গোলাম মোল্লা রনি। মূলত 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। তো চলুন কথা না বাড়ে এক এক করে ভিডিওগুলো দেখে আসি। সর্বপ্রথম চলুন কাজী হিমায়তুদ্দিন মিশনের বক্তব্যটি শুনে আসি। আচ্ছা, এই মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আসলো, আসার পরে তার সঙ্গে বিভিন্ন লোকের বৈঠক হলো। তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হলো আমাদের দরবেশ বাবা সালমান এফ রহমানের সঙ্গে। এখন রোনাল্ডো কেন আসছে আমরা মনে করি যে আসলে ওই পাওনা টাকা পয়সা আদায় করতে আসছে। ওই যে আমেরিকার কোম্পানি আছে না শেভরন, ওই যে তেল গ্যাস অনুসন্ধান করে, এই শেভরন অনেক টাকা পয়সা বাকি ছিল। ডোনাল্ডো চিন্তা করলো যে একটু চাপ দিই, টাকা পয়সা গুলো পাওয়া যায় কিনা। তারপরে ওই আমরা দেখলাম পিটার হাস বাংলাদেশ ব্যাংকে গেল তার আগের দিন। তো এই আর কি, যদিও ডোনাল্ডো নিজেই বলেছেন যে তিনি আর পেছন দিকে তাকাতে চান না, সুতরাং আমরা ধরে নিতে পারি যে আসলে মনে হয় খুব একটা কোনো অ্যাকশন এই মুহূর্তে আমেরিকা নিবে না। যদিও বিএনপি বলতেছে যে আমেরিকা তার আগের অবস্থানই আছে। এখন ভিতরে কি আলোচনা হয়েছে তো আমরা জানি না। তো বৈঠক শেষে সালমান এফ রহমান, তিনি মানে দরবেশ বাবা, তিনি খুব আমতা করে কথা বলতেছেন। শেখ হাসিনা আবার করলো কি, যে ঘেটুপুত্র আরাফাত আছে না তথ্যমন্ত্রী, তাকে আবার পাশে বসে রাখছে যে মুখ ফসকে যাতে দরবেশ বাবা কিছু বলে হইতে না পারে। তারপরে দরবেশ বাবা আমতা করে যা কিছু বললো, অনেক কিছুই বললো, কিন্তু বলার মধ্যে একটা কথা বললো যে রোনাল্ডো বলেছে যে র্যাবের উপর যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা উঠানোর জন্য রোনাল্ডো কাজ করতেছে। আসলে তো বিচার বিভাগের ব্যাপার, কিন্তু সরকারের পক্ষ থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মার্কিন বিচার বিভাগকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়ে গেছে। তারা একটা উইথড্রোর জন্য কাজ করতেছে। র্যাবের উপর নিষেধাজ্ঞা তারা প্রত্যাহার করে নিবে। আপনারা জানেন যে 2021 সালে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অপরাধে র্যাব এবং র্যাবের বর্তমান এবং সাবেক 707 সদস্যের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন প্রশাসন। তো আমাদের তো আমেরিকা আবার বসে আছে মুশফিকুল ফজল আনসারী ভাই। তো তিনি মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বেদান্ত প্যাটেলকে জিজ্ঞেস করলো যে এই যে হাসিনার উপদেষ্টা, আপনারা জানেন দরবেশ বাবা হাসিনার উপদেষ্টা, বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা, যে বলছে যে এই যে কাহিনী, তোমরা র্যাবের উপর নিষেধাজ্ঞা উঠানোর জন্য গ্রিন সিগন্যাল দিয়ে দিছো বিচার বিভাগকে, এখন খুব শীঘ্রই র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে, ঘটনা কি সত্য নাকি? তখন জবাবে বেদান্ত প্যাটেল বললো যে এইটা একদম ডাহা মিথ্যা কথা। তার মানে দরবেশ বাবা নগদে ধরা খেয়ে গেল। দরবেশ বাবা যখন আমতামতা করতেছিল সাংবাদিক সম্মেলনে রোনাল্ডোর সঙ্গে সফরের পরে, আর পাশে ওই যে ঘেটুপুত্র আরাফাত খুব তীক্ষ্ণ ভাবে দৃষ্টি রাখতেছিল, তখনই আমি বুঝছি যে দরবেশ বাবা জীবনে বহু মিথ্যা কথা বলছে, কিন্তু মিথ্যা কথা বললেও মনে করেন যে বয়স হয়ে গেছে, তো প্রতি বছর বছর মক্কা শরীফ যায়, এই জন্য একটু আমতামতা করে মানে মিথ্যা কথা বলে হারাইছে। বাট তো অভ্যাস মিথ্যা কথা বলার, কিন্তু ধরা যায় খেয়েছে বইটা বোঝে না, একদম নগদে ধরা খেয়ে গেছে। আসলে এদের কোনো মান সম্মানও নেই। এরা মিথ্যা কথা বলতে বলতে এমন একটা অবস্থা যে এরা ধরা খাইলেও কিছু মনে করে না, নিয়মিত ধরা খায়। ওর যে গুরু শেখ হাসিনা, সেই তো তিনি মিথ্যা কথা বলে 10টা। আমি একটু খবরটা পড়ে শুনি আপনাদেরকে, তাহলে একটু ভালোভাবে বুঝতে পারবেন। আমাদের সময় পত্রিকা ওই নাইমুল ইসলাম খানের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ও বাহিনীর 7 জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে এমন দাবি সত্য নয় বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। গত বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ বিষয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান।
প্যাটেলের কাছে প্রশ্ন ছিল যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বক্তব্য এসেছে র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হোয়াইট হাউস ও স্টেট ডিপার্টমেন্ট কাজ করতেছে, এই বিষয়ে জাস্টিস ডিপার্টমেন্টকে বলা হয়েছে এবং প্রসেসের মধ্যে আছে, এমন দাবি কি সত্য? জবাবে বেদান্ত প্যাটেল বলেন যে এই সমস্ত দাবি ভুয়া। যুক্তরাষ্ট্র র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতেছে না, এই দাবিগুলো মিথ্যা। নিষেধাজ্ঞার উদ্দেশ্যই হলো আচরণের পরিবর্তন এবং জবাবদিহিতাকে উৎসাহিত করা। তো এই হচ্ছে গিয়ে ঘটনা। এবং এই স্টেটমেন্টটা যে বেদান্ত প্যাটেল দিয়েছেন আমাদের সবার গর্ব প্রিয় মুশফিকুল ফজল আনসারী ভাইকে, এটা আবার আজকে ঢাকার যে মার্কিন দূতাবাস আছে তাদের ফেসবুক অফিসিয়াল পেজ থেকে এটা শেয়ার করেছে। তো এই যে এইসব কথাগুলো বলে, এর আগে আমরা দেখেছি যে মার্কিন বিভিন্ন মন্ত্রীর এই ডোনাল্ডের বক্তব্যকে এর আগে অনেকবার মিসগাইডেড করা হয়েছে, অনেকবার মিসগাইড, এবং এই র্যাব নিয়েও তারা এইসব বহু ভুয়া কথাবার্তা বলেছে। তো কি আর বলবো, আসলে কথা হচ্ছে কি, যেখানে পুরো সরকারটাই মিথ্যার উপর দাঁড়িয়ে আছে, পুরো সরকারটাই অবৈধভাবে দাঁড়িয়ে আছে, পুরো সরকারটাই জনগণের রায়ের বহির্ভূতভাবে জনগণের রায় ছাড়াই দাঁড়িয়ে আছে, তাদের কাছ থেকে আপনি কি আশা করতে পারেন বলেন? তো এই দর্শনা করে ধরা হয়ে গেল, তো এতে তো লজ্জা শরম না, এরা দুঃখ প্রকাশ করবে না, এরা মিথ্যে বলে যাবে এবং এদের কাছ থেকে আসলে মিথ্যে ছাড়ানো কিছু আশা করা বোকামি। শুনলেন কাজী হেমায়েতুদ্দিনের মিশনের বক্তব্য যে র্যাবের নিষেধাজ্ঞা নিয়ে মিথ্যাচার করে ধরা খেল দরবেশ বাবা, অর্থাৎ এফ রহমান সম্পর্কে তিনি ভিডিওটি সাজিয়েছেন বা ভিডিওকে কথা বলেছেন। তো ভিডিওটি দেখলেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। দ্বিতীয় নম্বরে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো শেয়ার বাজার বা রাজনৈতিক ময়দানে দরবেশ ঢুকে পড়েছে এবং দেশের সম্পদ লুণ্ঠন করছে। চলুন ইনায়েতুল্লাহ আব্বাসীর একটি বক্তব্য শুনে আসি। রাজনীতির ময়দানে একজন ধরবেশ আছে, দরবেশ না। সুবহানাল্লাহ, দাড়ি দেখলে মনে হয় ছোটখাটো ফেরেশতা। এক নাম্বার শয়তান, ওর কাজই হচ্ছে শেয়ার ব্যবসার নামে মারওয়ারিদের কাছে বাংলাদেশের সম্পত্তি তুলে দেওয়া। তা আমরা তলাবিহীন ঝুড়ি থেকে কিছুটা উন্নত হবে কেন, বরং দক্ষিণ পূর্ব এশিয়ায় সবচেয়ে ধনী তো আমাদের হওয়ার কথা, কেন হতে পারি নাই? সব জায়গায় চোর আর দুর্নীতিবাজ, ঠিক না? শেয়ার কেলেঙ্কারি, না আমরা সুদটা সবাই বুঝি হারাম, এটা বুঝি, কিন্তু শেয়ার ব্যবসা এটা নিয়ে মানুষের মধ্যে কি আছে? একটু ইখতিলাফ আছে। ইখতিলাফটা জনগণের মধ্যে, এটা হালাল না হারাম দ্বিধাদ্বন্দ্ব। তবে ফতোয়া হচ্ছে শেয়ার ব্যবসা হারাম। এটা কি? যত MLM মাল্টি লেভেল মার্কেটিং সব হারাম। একটা বেরিয়েছিল না ডেস্টিনি, পালাইছে। এই ডেস্টিনির বিরুদ্ধে আমি অনেক বক্তব্য দিয়েছি, কত চ্যালেঞ্জ করছে ওরা, আমার সাথে বসবে, আসে নাই। ওরা কি করতে জানেন? গাছের বিচি মালয়েশিয়া, আর আপনার কাছে গাছ বিক্রি করে ফেলছে। আপনি কেনা বেচা হয়ে গেছে, 500 গাছের মালিক, খোঁজ দিয়ে দেখছেন বিচি এখনো মালয়েশিয়া আছে, বাংলাদেশে আসে নাই। এইভাবে লক্ষ লক্ষ মানুষকে তারা ধোঁকা দিচ্ছে। আমি মাঠে ময়দানে প্রবল বিরোধিতা করতাম ডেস্টিনির। তারপর শেয়ার ব্যবসা, বাংলাদেশে একবারও শেয়ার ব্যবসা মানুষ প্রফিটেড হইছে দেখছেন একটা মানুষ? হইছে দরবেশরা। কারা? বাংলাদেশে কিছু দরবেশ তো নাই, একটা তো আছে ধরবেশ, রাজনীতির দরবেশ। রাজনীতির ময়দানে একজন ধরবেশ আছে, দরবেশ না। সুবহানাল্লাহ, দাড়ি দেখলে মনে হয় ছোটখাটো ফেরেশতা। এক নাম্বার শয়তান, ওর কাজই হচ্ছে শেয়ার ব্যবসার নামে মারওয়ারিদের কাছে বাংলাদেশের সম্পত্তি তুলে দেওয়া। বাংলাদেশকে যারা মাফিয়া স্টেট বানাতে চায় তাদের অন্যতম একটা কালপিট হচ্ছে এই দরবেশ। কত হাজার কোটি টাকা এই দেশ থেকে শেয়ার ব্যবসা কেলেঙ্কারের মাধ্যমে পাচার করছে, তার হিসাব যদি বাঙালি জানতেন তা আপনাদের মাস্টার স্ট্রোক করবে। কত লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে চলে গেছে, এটা আপনি চিন্তা করতে পারবেন না। শুধু গত কয়েক বছর হয়ে গেছে বাংলাদেশ থেকে 92,000 কোটি টাকা। কত? সিডিপির রিপোর্ট, কত টাকা? কয়েক বছরে গেছে। দেশ স্বাধীন হয়েছে 50 বছর হয়ে গেছে, কত লক্ষ কোটি টাকা গেছে। আপনি বলা হয় তলাবিহীন ঝুড়ি থেকে তো তলা হয়েছে, কেন? 200 বছর আগে সবচেয়ে সমৃদ্ধ তো আমরাই ছিলাম। ইংরেজরা আসতো আমাদের কাছে ভিক্ষা করতে, কথা বলে ব্যবসা করতে এসে তো ওদের লোভ জাগছে ক্ষমতা নেওয়ার, ইংরেজদের, কথা বলে। এখন বাঙালি সিরিয়াল ধরছে ইউরোপ যাবে, বৈধ পথে যাইতে পারে না, ভূমধ্য সাগর সাঁতরায় যায় ইউরোপ। কিছু মাছে খায়, কিছু জঙ্গলের বাঘে খায়, কিছু আদম খেকো দালাল খায়। আদম খেকো দালাল বুঝেন? যারা কন্ট্যাক্ট করে, তোমারে আমি ইটালি পৌঁছাই দিব 14 লাখ টাকা, ওটারে খাইছে আদমখোর। কে খাইছে? আদমখোর মানে আদম ব্যাপারী। কিছু মানুষ জঙ্গলে মরে শেষ, কিছু সাগরে ভাসে, কিছু যাইয়া ইউরোপে উঠে। 200 বছর আগে এই ইউরোপের চোর ডাকাত দস্যুরাই তো আমাদের দেশে আসতো, এতটা সমৃদ্ধ ছিল আমাদের দেশ। তা আমরা তলাবিহীন ঝুড়ি থেকে কিছুটা উন্নত হবে কেন, বরং দক্ষিণ পূর্ব এশিয়ায় সবচেয়ে ধনী তো আমাদের হওয়ার কথা, কেন হতে পারি নাই? সব জায়গায় চোর আর দুর্নীতিবাজ, ঠিক না? শেয়ার কেলেঙ্কারি, আপনারা বুঝতে পেরেছেন এটা আসলে ক্ষতিকারক।
কিন্তু কেন হারাম আপনারা জানেন না। ওলামায়ে কেরাম ব্যাখ্যা দিতে হবে যে না, শেয়ার ব্যবসাটা এই কারণে কি এইভাবে অনেক লেনদেন আমাদের সমাজে আছে, আমরা বুঝি না, কিন্তু এটা হয় সুদ, নয় সাক্ষাৎ সুদ, নয় সুদের ছোট ভাই, নয় সুদের কাছাকাছি। কথা বলেন, এতটা জালের মতো বিস্তার লাভ করছে যে অনেক আলেমরাও বুঝে না যে হারাম খাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, ইনাতুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্যটা আপনারা শুনলেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। 3 নম্বর যে ভিডিওটি আপনাদের জন্য রয়েছে সেটি হলো ডোনাল্ড লু অসহায় পড়েছেন এবং পিটার হাসকে নিয়ে কি বলতেছে গোলাম মোল্লা রনি। চলুন শুনে আসি। মিস্টার ডোনাল্ড লু অসহায় হয়ে পড়েছেন এবং তিনি এতটা অসহায় হয়ে পড়েছেন যে বাংলাদেশের রাজনীতির যে এই মুহূর্তে মেগা স্টার জনাব সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে আক্রমণ, ঠিক আমন্ত্রণ গ্রহণ করে আক্রমণ উচ্চারণ হয়ে গেছে। তো নৈশভোজে অংশগ্রহণ করে তাকে মূলত তার যে অসহায়ত্ব এটি প্রমাণ করতে হয়েছে। এর কারণ হলো যে আপনি বোঝার চেষ্টা করুন যে কয়েকদিন আগে মার্কিন ভিসা নীতি যখন নিয়ে আলোচনা হতো, এই কয়েকদিন আগে কিংবা এখনও কেউ কেউ আলোচনা করছেন, কিংবা যখন এই ভিসা নীতিটি ঘোষণা করা হলো তখন যাকে নিয়ে সবচেয়ে প্রথম সন্দেহ করা হয়েছিল যে সম্ভবত সালমান এফ রহমান সাহেবের বিরুদ্ধে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগ করা হতে পারে এবং পুরো সামাজিক মাধ্যমে ভীষণ রকম গুজব। তো সেই লোকটি অর্থাৎ জনাব সালমান এফ রহমান এখন যে কোনো কারণেই হোক না কেন শেখ হাসিনার খুবই ঘনিষ্ঠ এবং খুবই ট্রাস্টওয়ার্দি। এমনকি যেটা আমরা শুনি, সত্য মিথ্যা আমরা বলতে পারি না, তার সঙ্গে চায়নার একটা খুব ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু চায়না এবং পাকিস্তানের একটা ভালো সম্পর্ক রয়েছে। এবং আমরা দেখেছিলাম যে ইতিপূর্বে যিনি পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রেসিডেন্ট ছিলেন, তার সঙ্গে তার বন্ধুত্ব ছিল এবং তারা সম্ভবত ক্লাসমেট ছিলেন। এবং আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট মিস্টার চুপ্পু, পাকিস্তানের প্রেসিডেন্ট সেই ভদ্রলোক এবং জনাব সালমান এফ রহমান মক্কাতে একসঙ্গে ছিলেন এবং একসঙ্গে সেখানে ছবি তুলেছেন এবং সেই ছবি আবার পাকিস্তানের প্রেসিডেন্ট তার টুইটে তিনি টুইট করেছেন বা সামাজিক মাধ্যমে তিনি দিয়েছেন। তো সালমান এফ রহমান সাহেবকে যাই বলেন না কেন, একজন প্রেসিডেন্টের বন্ধু হয় একটা দেশের চারটি কথা না আবার আরেকটা দেশের প্রেসিডেন্ট, মানে বাংলাদেশের প্রেসিডেন্ট আবার সালমান এফ রহমান সাহেবকে মাঝে রেখে একদিকে চুপ্পু সাহেব বাংলাদেশের প্রেসিডেন্ট, অন্যদিকে আবার আমেরিকার মানে পাকিস্তানের প্রেসিডেন্ট, মধ্যে সালমান এফ রহমান। তো এখানে একটা নিদারুণ রসায়ন রয়েছে। আপনি তাকে কোনো অবস্থাতেই বাংলাদেশের এই মুহূর্তের যে তার যে গুরুত্ব, সেই গুরুত্বকে আপনি অস্বীকার করতে পারবেন না। তো এই মানুষটিকে ভারত অপছন্দ করে এরকম প্রচারণা রয়েছে এবং অনেকে বলার চেষ্টা করেছে যে প্রধানমন্ত্রী যখন যান ভারতে যান তখন সালমান এফ রহমান সাহেবকে আসলে কর্নার করে রাখা হয়। এর কারণ হলো সালমান এফ রহমান সাহেব মূলত পাকিস্তান লবি এবং চীনের যে লবি এই দিকটিতে স্ট্রং। তো সেই দিক থেকে আমেরিকার অপছন্দের তালিকায় সালমান এফ রহমান সাহেব থাকা খুবই স্বাভাবিক বিষয়। আর সালমান এফ রহমান সাহেবের যে ব্যবসা বাণিজ্য এবং তার সম্পর্কে যে সকল সুনাম দুর্নাম রয়েছে সবই আমেরিকার সঙ্গে আসলে যায় না। আমেরিকা যে কথাগুলো বলে সেই কথাগুলোর সঙ্গে আসলে সালমান এফ রহমান সাহেবের যে ব্যবসায়িক পরিধি, তার বিরুদ্ধে অভিযোগ, এগুলো আসলে কন্ট্রাডিক্ট করে। তো সেক্ষেত্রে মিস্টার ডোনাল্ড লু বা অন্য যারা আসেন, আমেরিকার যারা লোকজন আসেন, তারা যখনই সালমান এফ রহমান সাহেবের বাসায় আসেন বা তার সঙ্গে দেখা সাক্ষাৎ করেন, সেখানে বুঝতে অসুবিধা হয় না যে মূলত তারা কতটা অসহায় এবং কতটা দুর্বল এবং কতটা বাধ্য হয়ে মূলত এই ভদ্রলোকের সঙ্গে দেখা সাক্ষাৎ করে সরকারের মান ভাঙানোর জন্য, সরকারের কাছাকাছি যাওয়ার জন্য, আরও স্পষ্ট করে বললে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুকূল্য পাওয়ার জন্য চেষ্টা করতে পারেন। এটি খুব সহজে বোঝা যায়। তো তদ্রূপ মিস্টার ডোনাল্ড লু এই সময়টিতে যে বাংলাদেশে এলেন, আসার পরে তিনি জনাব সালমান এফ রহমান সাহেবের সঙ্গে যে বৈঠক করেছেন, দেখা সাক্ষাৎ করেছেন, এতে তার অসহায়ত্ব প্রকাশ পেয়েছে। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো যিনি বাংলাদেশের মিস্টার পিটার ডি হাস আছেন, তিনি চলে যাচ্ছেন। হয়তো আরও 2 মাস থাকবেন, 4 মাস থাকবেন বা 6 মাস থাকবেন, এমনকি 1 বছরও থাকতে পারেন। কিন্তু বাংলাদেশ থেকে তার বিদায় এটি নিশ্চিত হয়েছে এবং তার স্থলে অন্য একজন রাষ্ট্রদূত, তার যে নিয়োগ, এটি চূড়ান্ত করা হয়েছে। তো কাজেই তিনি চলে যাচ্ছেন। আর চলে যাওয়ার পর আমেরিকাতে গেলে তার যে ভালো কিছু হবে না, এটি একেবারে মোটামুটি কনফার্মের। কারণ হলো অতীতে যারাই আসছে বাংলাদেশ থেকে, যারা দায়িত্ব পালন করে গিয়েছেন, বেশিরভাগ রাষ্ট্রদূতকে পরবর্তীতে আর মার্কিন দপ্তরে কোনো গুরুত্বপূর্ণ পদে দেখা যায়নি। আমি যাদেরকে চিনি, আমাদের সময় এখানে একজন কালা জাহাঙ্গীর ছিলেন, কালো করে, বিউটি নার্স ছিলেন, অন্যান্য যারা ছিলেন বেশ কয়েকজন তো দেখা গেল যে পরবর্তী বিভিন্ন কনসালটেন্সি কোম্পানিতে চাকরি করেছেন, আবার বাংলাদেশে এসেছেন বেশ কয়েকজন। এর মধ্যে একজন ছিলেন উইলিয়াম বি মাইলাম, আর একজন কে যেন ছিলেন, সেই একটা তেল কোম্পানির এজেন্ট হয়ে বাংলাদেশে এসেছিলেন। তো এদের আসলে বাংলাদেশ থেকে যাওয়ার পর এদের অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং অনেকের এটি শেষ চাকরি থাকে। আবার অনেকে বাংলাদেশে তারা যেভাবে দায়িত্ব পালন করার জন্য তাদেরকে অ্যাসাইন করা হয়,
সেভাবে দায়িত্ব পালন না করার কারণে অনেকে গিয়ে আবার শাস্তির মুখোমুখি হন এবং এখান থেকে গিয়ে পরবর্তীকালে খুব প্রমোশন পেয়েছেন, মার্কিন পররাষ্ট্র দপ্তরে খুব বড় কর্তা হয়েছেন। এরকম নজির খুব অল্প এবং এটি 70-এর দশকে বা 80-এর দশকে 2-4 জন এরকম হয়তো থাকতে পারে, আমি অতটা জানি না। তো সেই দিক থেকে মিস্টার পিটার ডি হাস বাংলাদেশ থেকে যখন তিনি আমেরিকাতে যাবেন, যদি সব কিছু স্বাভাবিক থাকে তবুও তিনি সেখানে থাকবেন না। যদি তিনি ওয়াশিংটন ডিসিতে কর্মরত থাকেন তাহলে বিশ্বাস করেন তাকে একটা ছোট 1000 সিসির গাড়ি, মানে সাধারণ একটা গাড়ি, 1000 সিসির একটা গাড়ি, এই পুরনো ভক্সওয়াগন এরকম একটা টাইপের গাড়ি, এটি তিনি তার নিজস্ব অর্থ দ্বারা এটি তাকে তিনি মেনটেন করতে পারবেন কি না তার স্যালারি দিয়ে এটি আমি বলতে পারবো না। এবং তার যে এখন পদপদবি, সেই পদপদবি দিয়ে তিনি সরকারি কোনো গাড়ি ওয়াশিংটন ডিসিতে তিনি সেই গাড়িতে ছুটাছুটি করবেন, এটা অসম্ভব ব্যাপার। আবার আমেরিকার যে ওয়াশিংটন ডিসির যে ডাউন টাউন, সেখানে 2 বেডরুমের বা 3 বেডরুমের 1200-1300 স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট নিয়ে তিনি তার সরকারি বেতন দিয়ে থাকবেন, এটি অসম্ভব। তাকে একটা স্টুডিও অ্যাপার্টমেন্টে থাকতে হবে অথবা তাকে অনেক দূরে চলে যেতে হবে, একটু গ্রামের দিকে যেতে হবে, সেখানে গিয়ে তাকে থাকতে হবে আর কি। তো কাজেই এখানে তার যে রাজস্বিকতা, এটি আমেরিকায় গেলে আর তার সেটা থাকবে না, নাম্বার 1। নাম্বার 2 হলো যে তিনি এখানে যে কর্মকাণ্ড করেছেন এটা স্পষ্টত তিনি পরাজিত হয়েছেন। তিনি যার বিরোধিতা করেছেন তারা বিজয়ী হয়েছে, তিনি যাদের পক্ষ অবলম্বন করার চেষ্টা করেছেন তারা পরাজিত হয়েছে। তিনি যা চেয়েছেন তা একটাও হয়নি, উল্টো হয়েছে। তার সঙ্গে যাদের বন্ধুত্ব ছিল, তাকে যারা সাহায্য করেছে, সহযোগিতা করেছে এবং তাকে এনলাইটেন করে, হাইলাইট করে যারা মোটামুটি সরকারের রোষানলে পড়েছে, এই লোকগুলোকে রীতিমতো একেবারে প্রশান্ত মহাসাগরের অতলন্তে চুবিয়ে মেরে তিনি এই বাংলাদেশ থেকে চলে যাচ্ছেন। তাদের পুনর্বাসন, তাদের সঙ্গে সম্পর্ক বা তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো কাজই তিনি করেননি। অধিকাংশ যেটি হচ্ছে, এই মিস্টার ডোনাল্ড লু যে সাম্প্রতিক সময় বাংলাদেশে এলেন, তিনি যে লোকগুলোর সঙ্গে বসলেন, সেখানে কেন বদিউল আলম সাহেব নেই, বদিউল আলম মজুমদার নেই, বা অন্যান্য যে সমস্ত লোকদের সঙ্গে তাদের সচরাচর দেখা সাক্ষাৎ হয়, তাদের সঙ্গে কেন এই বৈঠকটা হলো না, এটি নিয়ে কিন্তু সরকারের যে বিভিন্ন গণমাধ্যম আছে, বিভিন্ন পোর্টাল রয়েছে, তারা রীতিমতো গবেষণা করছে, টিকা কাটছে, টিপ্পনি কাটছে, ঠাট্টা করছে, মস্কারা করছে। আলটিমেটলি এটি মিস্টার পিটার ডি হাসকে প্রশ্নের মুখোমুখি করে দিচ্ছে। তো যাই হোক, এখন এরপরে কিন্তু মিস্টার পিটার ডি হাস বাংলাদেশ ব্যাংকে যাচ্ছেন, এরপরে আমাদের নারী ক্রিকেট দলের সঙ্গে দেখা সাক্ষাৎ করছেন। এবার আমরা ভিডিও লাস্ট মুহূর্তে চলে এসেছি। সর্বশেষ যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো যে ইসরায়েলের সাথে গোপন আতাত করে ফেলেছে বাংলাদেশ সরকার। প্রিয় দর্শক শ্রোতা, এরকম একটা বক্তব্য দিয়েছে বিএনপির একজন নেতাকর্মী। চলুন সর্বশেষ ভিডিওটি দেখে আসি। আমাদের দেশের সরকার যারা কথায় কথায় ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে, কিন্তু গোপনে রাতের আধারে ইসরায়েলি বিমানকে অবতরণ করার অনুমতি প্রদান করে, ভুলে গেলে চলবে না। বাংলাদেশের ইতিহাসে ইহুদিদের কোন বিমান বাংলাদেশে এর আগে কখনো নামে নাই। শেখ হাসিনা সরকার ঈদের দিনেও, মুসলমানদের পবিত্র দিনেও ওই ইহুদিদের বিমান বাংলাদেশে অবতরণ করার অনুমতি দিয়েছে। আমরা জানি না সেই বিমানে কে এসেছিল, কি এসেছিল, অস্ত্র এসেছিল না গোলাবারুদ এসেছিল, কে এসে বৈঠক করেছে কার সাথে, সাংবাদিক ভাইদের জানানো হয় নাই, আমাদেরকে জানানো হয় নাই। আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে হলে আমাদের দেশের জায়গা থেকে ভারতের আগ্রাসনের বিরুদ্ধেও কথা বলতে হবে। বাংলাদেশের মুসলমান হিসেবে আমরা প্রতিবাদ জানাতে চাই ইসরায়েলের বিরুদ্ধে, একই সাথে সাথে ভারতের বিরুদ্ধে। ভারতের তিলকমালী মুখ্যমন্ত্রী ক্ষমতায় বসে ভারতকে দিয়ে সীমান্তে হত্যা চালাবে, আমাদের কৃষকদের ভাতে মারবে, পানির নদীর পানি বন্ধ করে দেওয়া হবে, আমরা চুপ করে বসে থাকবো, সেটা হতে পারে না। একইভাবে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে ইসরায়েলের সাথে সুসম্পর্ক বজায় রাখবে, সেটাও মেনে নিতে পারি না। কথাবার্তা পরিষ্কার, আগ্রাসনের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে, সেটা ইসরায়েল হোক, সেটা ভারত হোক, আর সেটা হাসিনা হোক। একত্রিত হয়ে আন্দোলনের মাধ্যমে ইসরায়েলকেও রুখতে হবে, ভারতকেও রুখতে হবে, শেখ হাসিনাকেও রুখতে হবে এবং স্বাধীন বাংলাদেশে, সার্বভৌম বাংলাদেশকে সৃষ্টি করতে হবে, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আলাল ভাই মঞ্চে উপস্থিত আছে, উনি বলবেন, উনি দিক নির্দেশনা দিবেন। আমি আমার দল জাকপা থেকে শুধু এটুকু বলতে পারি, সামনের যে আন্দোলন আছে সেই আন্দোলনে ইনশাল্লাহ সবাই একসাথে রাজপথে নামবো এবং ফ্যাসিস্ট হাসিনা সরকারকে রুখে দিয়ে ইসরায়েল এবং ভারতকেও রুখে দেবো ইনশাল্লাহ। বাংলাদেশে অবস্থান করে ফিলিস্তিনে হত্যার প্রতিবাদ আমরা অবশ্যই করব। সশরীরে যুদ্ধ করা আমাদের পক্ষে সম্ভব নয়, তবে আমাদের পক্ষে সম্ভব প্রতিবাদ করা। সেই প্রতিবাদের দায়িত্ব থেকে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আগ্রাসনের বিরুদ্ধে, ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার জন্য একত্রিত হয়েছি। সেই আগ্রাসনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে চাই। একই সাথে সাথে সারা দুনিয়ায় মুসলমানদের বিরুদ্ধে যারা অত্যাচার করছে, যারা আগ্রাসন চালাচ্ছে, সকলের বিরুদ্ধেই কথা বলতে হবে।
আমাদের এই জায়গা থেকে আমরা সশরীরে যুদ্ধ করতে পারবো না, কিন্তু নীরব প্রতিবাদ হিসেবে ইসরায়েলি পণ্যকে বয়কট করতে পারবো। অতএব আমাদের জায়গা থেকে সর্বপ্রথম দায়িত্ব ইসরায়েলি পণ্যকে বয়কট করে ফিলিস্তিনের ভাইদের পাশে দাঁড়ানো। তো এই ছিল প্রিয় দর্শক শ্রোতা, মূলত আজকের ভিডিও মোট 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, যা এক এক করে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন এবং সকলের কথাগুলো শুনেছেন। কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন, সবারই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন করে ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।